যে ক্লাস 10-এর তোমার পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা টোটালটা আলোচনা করব। এই চ্যাপ্টারে এখন অঙ্ক টঙ্ক কিছু নেই। এই চ্যাপ্টারে যেগুলো কোশ্চেন আছে তোমার 1 নম্বরে কোশ্চেন আছে, শর্ট কোশ্চেন আর কি, আর এমসিকিউ আছে, আর একটা 2 নম্বরে কোশ্চেন আছে, মানে 5 নম্বর এখান থেকে আসে। এই চ্যাপ্টারে মেন হচ্ছে তোমার ইনফরমেশন আকারে জিনিসগুলো জেনে রাখা। এবার এখানে প্রথম যেটা আছে যে পরিবেশের জন্য ভাবনার প্রথম হচ্ছে এই যে উচ্চতা অনুযায়ী উষ্ণতার তারতম্য অনুযায়ী, উচ্চতা এবং উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তর। বায়ুমণ্ডলের প্রথম যে স্তরটা আছে 6টা স্তর আছে, এখানে 4টে লিখেছি আর 2টো পরে বলছি। এবার এখানে যেটা মেন তোমার ব্যাপার, এখানে ইনফরমেশনগুলো কী কী গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো পরীক্ষায় আসে সেইগুলো আমি লিস্ট করে দিয়েছি। তোমরা কিন্তু এটাকে স্ক্রিনশট নিয়ে খাতায় নোট ডাউন করে রাখতে পারো। তাহলে কী হবে, ধরো কোনো ইনফরমেশন একটা বই আছে আর একটা বই সেই ইনফরমেশন নেই, টোটালটা এক জায়গায় এখানে পেয়ে যাবে। তাহলে প্রথমে স্তর যেটা হচ্ছে কি ট্রোপোস্ফিয়ার। এই স্তরে কি হচ্ছে, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা কমে। তাহলে এখানে উচ্চতা বাড়লে উষ্ণতা ক্রমশ কমছে। আর এই স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলে। কেন? কারণ এই স্তরেতেই আমরা যে স্তরটা সেটাকে বলছি ট্রোপোস্ফিয়ার, অর্থাৎ এই স্তরেতেই ঝড় বৃষ্টি সমস্ত কিছু হয়, সেই জন্য এই স্তরকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। তারপরে হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে দেখো এখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, তাই ট্রোপোস্ফিয়ারে উষ্ণতা কমছে উচ্চতা বৃদ্ধিতে, এখানে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই স্তরে কোনো ঝড় বৃষ্টি কোনো কিছু হয় না বলে এই স্তরকে শান্তমণ্ডল বলা হয়। আবার এখানে ওজোন স্তর দেখতে পাওয়া যায়, অর্থাৎ ওজোন স্তর, ওজোন গ্যাস কি ফর্মুলা, ওজোন গ্যাস হচ্ছে O3 বলে ওজোন গ্যাস। তাহলে ওজোন গ্যাসের স্তরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারই এখানে দেখা যায়। আর এই স্তরকে শান্তমণ্ডল, এই স্তরটা থাকে বলে এই স্তর দিয়ে তোমার জেট প্লেনগুলি যাতায়াত করে, জেট প্লেনগুলি এই স্তর দিয়ে যাতায়াত করে। তাহলে এখানে টোটাল ব্যাপারটাই কিন্তু এই চ্যাপ্টারে যেগুলো মেন জিনিসগুলো সেগুলো ইনফরমেশন আকারে বলে দিচ্ছি, তোমাদের কিন্তু খুব কাজে লাগবে। এবার এই যে ওজোন স্তরের ঘনত্ব, সেই ইউনিটটা হচ্ছে যে মাপা হয় যে ইউনিট, সেটা হচ্ছে ডবসন ইউনিট। ডবসন এককে ওজোন স্তরের ঘনত্ব মাপা হয়। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের এই 4টে ইনফরমেশন তোমার মনে রাখতে হবে। মেসোস্ফিয়ার হচ্ছে কি সর্বনিম্ন উষ্ণতা এখানে। তাহলে এখানে কোশ্চেন দেয় যে সর্বনিম্ন উষ্ণতা কোন স্তরে দেখা যায়, সেটা হচ্ছে উত্তর হবে মেসোস্ফিয়ার। তারপরে কি হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়, কারণ এই স্তরে তোমার অতিবেগুনি রশ্মি, বিভিন্ন রকম মহাজাগতিক রশ্মি, তোমার এক্স রশ্মি এই স্তরে শোষিত হয়, মহারশ্মি এই স্তরেই শোষিত হয়, সেই জন্য এই স্তরে তোমার উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা দ্রুত বৃদ্ধি পায়। আন্তর্জাতিক স্পেস স্টেশনের কক্ষপথটি এই স্তরে অবস্থিত। এখানে অবস্থিত আয়নমণ্ডল রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। অনেক সময় দেয় যে রেডিও তরঙ্গ কোন স্তরে প্রতিফলিত হয়, দিয়ে হয়তো তুমি দেখবে থার্মোস্ফিয়ার হয়তো অপশনে নেই, সেক্ষেত্রে কিন্তু আয়নোস্ফিয়ার উত্তর হবে, আয়নোস্ফিয়ার। আবার এই স্তরেতেই তোমার মেরুজ্যোতি দেখা যায়। তাহলে মেরুজ্যোতি দেখা যায় কোথায়, থার্মোস্ফিয়ার স্তরে। তাহলে থার্মোস্ফিয়ারে তোমার এই 4টে ইনফরমেশন তোমাকে জানতে হবে। তারপরে 5 নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার। এখানে হচ্ছে কি মহাকাশ স্টেশন এখানে অবস্থিত। 6 নম্বর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এখানে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় এখানে দেখা যায়। তাহলে এই তোমার 6টা ইনফরমেশন বিভিন্ন স্তরের, সেগুলো তোমায় জানতে হবে। কী কী ইনফরমেশন সেগুলো বলে দিলাম। এবার হচ্ছে এই যে কেমিক্যাল গঠন অনুযায়ী স্তর হচ্ছে আবার 2টো, সেটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল, হোমোস্ফিয়ার, আর একটা হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল, হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। সমমণ্ডল হচ্ছে প্রথম যে 3টে স্তর বললাম, অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই 3টে হচ্ছে হোমমণ্ডল, ওই সমমণ্ডল বা হোমোস্ফিয়ারের অন্তর্গত। হেটেরোস্ফিয়ার হচ্ছে পরের 3টে, অর্থাৎ এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এই 3টে হচ্ছে হেটেরোস্ফিয়ারের অন্তর্গত। এবার এই যে ওজোন স্তর, যেটা কোন স্তরে আছে, ওজোন গ্যাসটা স্ট্র্যাটোস্ফিয়ারে। এবার ওজোন গ্যাসটা কিন্তু আমাদের পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, ওজোন স্তরটা, কারণ ওজোন স্তরটা সূর্য থেকে আগত যে অতিবেগুনি রশ্মি সেটাকে রিফ্লেক্ট করে আবার ফিরিয়ে দেয়। তার মানে আমাদের ভেতরে প্রবেশ করতে পারছে না, অর্থাৎ পৃথিবীতে প্রবেশ করতে পারে না। এবার এই যে ওজোন স্তর বিভিন্ন কারণের জন্য ওজোন স্তর ক্রমশ ক্ষয় হয়ে যাচ্ছে, সেটা তোমরা অনেকেই অবগত আছো। সেই জন্য কি হচ্ছে, আমাদের পৃথিবীতে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হচ্ছে। এবার ওজোন স্তর ক্ষয় কী কী গ্যাসের জন্য প্রধানত দায়ী? নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, অর্থাৎ ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী হচ্ছে NO2 নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, আবার CFC ক্লোরোফ্লোরোকার্বন, CFC ক্লোরোফ্লোরোকার্বন। তার মানে এখানে ক্লোরিন আছে,
ফ্লোরিন আছে, কার্বন আছে, এটা CFCl3, এটা একটা CFC, তোমার CF2Cl2, এটা একটা CFC। এবার এই যে CFC গ্যাসগুলো থেকে যে অ্যাক্টিভ ক্লোরিন অর্থাৎ ক্লোরিন রেডিক্যাল বা সক্রিয় ক্লোরিন উৎপন্ন হয়, সেই সক্রিয় ক্লোরিনগুলো ওজোন স্তরকে কিন্তু ধ্বংস করে দেয়। এই যেমন CFC থেকে মেন তৈরি হবে কিন্তু ক্লোরিন ডট, মানে সক্রিয় ক্লোরিন। এই ক্লোরিন ডট কী করবে, O3 গ্যাসকে বিয়োজিত করে তোমার O2 গ্যাসে পরিণত করে দেবে। এই ClO আবার তোমার O3কে বিয়োজিত করে তোমার আবার Cl ডট আবার O2 উৎপন্ন করবে। এই Cl ডট আবার ওজোন গ্যাসকে বিয়োজিত করবে। অর্থাৎ এই যে CFC কিন্তু ওজোন স্তরকে ক্রমশ ক্ষয় করতেই থাকে। তাহলে এইটা কিন্তু পরীক্ষা খুব আসে যে CFC গ্যাস কীভাবে ওজোন স্তরকে ক্ষয় করছে তার সমীকরণগুলো দাও, সেক্ষেত্রে তোমার এই সমীকরণগুলো কিন্তু বলতে হবে। এই Cl এর মাথায় ডট দিয়েছে, মানে একটা সক্রিয় ক্লোরিন। হচ্ছে গ্রিন হাউস এফেক্ট বা বিশ্ব উষ্ণায়ন। গ্রিন হাউস এফেক্ট বলতে কী বোঝায়, তোমার পৃথিবীতে বিভিন্ন রকম গ্যাস আছে, যেমন হচ্ছে ধরো CO2 কার্বন ডাইঅক্সাইড, তোমার হচ্ছে CH4 মিথেন, জলীয় বাষ্প। এরা কি করে, সূর্য থেকে আগত কম তরঙ্গ দৈর্ঘ্যের অবলোহিত রশ্মি ইনফ্রারেডকে শোষণ করে তাকে বড় তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে পরিণত করে দিয়ে সেই আলোটাকে ফিরতে দেয় না, সেই জন্য পৃথিবীর উষ্ণতা ক্রমশ বাড়তে থাকে। তাহলে এই গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। তাহলে যে সমস্ত গ্যাসগুলির জন্য পৃথিবীর উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তাদের বলা হচ্ছে গ্রিন হাউস গ্যাস। এবার তোমার অনেক সময় কোশ্চেন দেয়, ধরো নাইট্রোজেন গ্যাস তো পৃথিবীতে অনেক আছে, অক্সিজেন গ্যাস, এদেরকে গ্রিন হাউস গ্যাস কি বলা যায়? তাহলে আবার এদেরকে গ্রিন হাউস গ্যাস কেন বলা হয় না সেটাও কোশ্চেন দেয়। তাহলে এদেরকে কিন্তু গ্রিন হাউস গ্যাস বলা হয় না, কারণ হয়তো তুমি বলবে যে এদের জন্য পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না। কেন উষ্ণতা বৃদ্ধি হচ্ছে না? কারণটা হচ্ছে এরা সূর্য থেকে আগত যে আয়ার রশ্মি ইনফ্রারেডকে শোষণ করে না। তাহলে আয়ার রশ্মিকে শোষণ করে না বলে এদের গ্রিন হাউস গ্যাস বলা হয় না। তাহলে আয়ার রশ্মিকে শোষণ করে না, এই কথাটা তোমায় কিন্তু বলতে হবে। তাহলে প্রধান গ্রিন হাউস গ্যাস কি, যদি বলে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটা, সেটা হবে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। এবার হচ্ছে ফসিলস ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি। তোমরা জানো বহু বছর ধরে বিভিন্ন গাছপালা, বিভিন্ন প্রাণীর মৃত তোমার ক্রমশ মাটির তলায় চাপা পড়ে, দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকার ফলে সেগুলো ক্রমশ পাথরে পরিণত হয়ে গেছে বা বিভিন্ন খনিজ পদার্থে পরিণত হয়ে গেছে। সেই খনিজ পদার্থগুলো বলা হয় ফসিলস ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি। সেগুলোই বিভিন্ন সময় আমরা যে ব্যবহার করছি, যে তোমার কয়লা বলো, পেট্রোলিয়াম জাতীয় পদার্থ, সেগুলো মাটি থেকে উত্তোলনের মাধ্যমেই সেগুলো ব্যবহার করা হচ্ছে। তাহলে জীবাশ্ম জ্বালানির উদাহরণ কী হবে, তোমার পেট্রোল হবে, তোমার কয়লা হবে, এগুলো জীবাশ্ম জ্বালানি। এবার আদর্শ জ্বালানি কাদের বলা হয়? এবার আদর্শ জ্বালানি বলতে ধরো কোনো একটা জিনিস 1 কেজি পুড়িয়ে যে এনার্জি পাওয়া গেল, অন্য একটা জিনিস 1 কেজি পুড়িয়ে তার থেকে অনেক বেশি এনার্জি পাওয়া গেল, তাহলে যেটা থেকে খুব বেশি এনার্জি পাওয়া যায় বা শক্তি পাওয়া যায় সেটাকে আদর্শ জ্বালানি বলা হয়। এবার এই যে এনার্জি পাওয়া যায় এটাকে বলা হয় তাপন মূল্য বলা হয় বা ক্যালোরিফিক ভ্যালু, তাপন মূল্য। এর এসআই পদ্ধতি একক হচ্ছে জুল পার কেজি, সিজিএস পদ্ধতি হচ্ছে তোমার ক্যালোরি পার গ্রাম। তাহলে জুল পার কেজি বলতে কি বোঝায়, 1 কেজি কোনো পদার্থকে পুড়িয়ে বা দহন করে যে পরিমাণ শক্তি পাওয়া যায় অবশ্যই জুল এককে, তাকে বলা হচ্ছে জুল পার কেজি। বা 1 গ্রাম কোনো পদার্থকে দহন করে যে পরিমাণ শক্তি ক্যালোরি এককে পাওয়া যায় তাকে বলা হচ্ছে ক্যালোরি পার গ্রাম। তাহলে সাধারণভাবে তাপন মূল্যের সংজ্ঞা বললে কি বোঝাবে, নির্দিষ্ট পরিমাণ, তাহলে এখানে পরিমাণ নির্দিষ্ট, সেটা কেজিতে হতে পারে, গ্রামে হতে পারে, নির্দিষ্ট পরিমাণ কোনো পদার্থের দহনে যে পরিমাণ শক্তি পাওয়া যায়, এক্ষেত্রে জুল, এক্ষেত্রে ক্যালোরি, যে পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে ওই পদার্থের তাপন মূল্য বলা হয়। এবার আদর্শ জ্বালানির কি কি বৈশিষ্ট্য আছে, এটা কোশ্চেন দেয় 2 নম্বরের কোশ্চেন, যে আদর্শ জ্বালানির বৈশিষ্ট্যগুলি লেখো। আদর্শ জ্বালানি হতে গেলে তোমার প্রথমে হতে হবে সেটা কি সহজলভ্য হতে হবে, অর্থাৎ সহজে যাতে পাওয়া যায়, তাহলে সহজলভ্য হতে হবে। তার তাপন মূল্য খুব বেশি হতে হবে, অর্থাৎ অল্প পরিমাণ পুড়িয়ে খুব বেশি এনার্জি পাওয়া যাবে। জ্বলনাঙ্গ খুব কম হতে হবে। জ্বলনাঙ্গ বলতে কি বোঝায়, মানে খুব কম উষ্ণতাতেই যাতে সেটা জ্বলে, বা মানে খুব কম উষ্ণতাতে যে ইগনিশন পয়েন্ট তার খুব কম, ইগনিশন পয়েন্ট যদি কম হয় তাহলে খুব কম টেম্পারেচার দিলেই সেটা জ্বলবে, তাহলে জ্বলনাঙ্গ কম হতে হবে। তারপরে প্রাকৃতিক দূষণ যাতে খুব কম ঘটায়, প্রাকৃতিক দূষণ যদি যত কম ঘটাবে সেটা তত আদর্শ জ্বালানি রূপে বিবেচিত হবে। এবার এই যে তোমার ফসিলস ফুয়েল বা জীবাশ্ম জ্বালানিগুলো আছে, এগুলো দীর্ঘদিন যদি ব্যবহার করা হচ্ছে, বহু বছর ধরে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন উন্নয়নের জন্য, মানুষের স্বার্থে, এবার
এইগুলো দীর্ঘদিন ধরে ব্যবহার করলে কী হচ্ছে, মাটির তলায় এদের যে পরিমাণ যে স্টক সীমিত আছে সেগুলো ক্রমশ কী হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তাহলে শেষ হয়ে গেলে ভবিষ্যতে কী হবে, এদের যদি শেষ হয়ে যায় তাহলে ভবিষ্যতে টোটালটাই সব কিছু স্টপ হয়ে যাবে, কোনো কিছু উন্নয়ন সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে। তাহলে যাতে ওদের ব্যবহার অল্প পরিমাণে করতে হবে এবং বিকল্প কিছু শক্তি তাদের ব্যবহার করেও যাতে উন্নয়নটাকে চালিয়ে যাওয়া যায়, মানুষের জীবনযাত্রাটাকে স্বাভাবিক রাখা যায়, সেই জন্য একটা অন্য বিকল্প উন্নয়নের ভাবনা ভাবা হয়, সেটা বলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা স্থিতিশীল উন্নয়ন। তাহলে স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা বললে কি বলা হবে, যে সাস্টেনেবল মানে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে বর্তমান শক্তিকে ব্যবহার অল্প করে তার সাথে বিকল্প শক্তি ব্যবহার করে যে উন্নয়ন করা হয় তাকে বলা হয় স্থিতিশীল উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তাহলে স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য বলতে কী বোঝায়, স্থিতিশীল উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে ফসিল ফুয়েলগুলো আছে তারা যাতে শেষ না হয়ে যায়, তাদের ব্যবহার কমাতে হবে এবং বিকল্প শক্তির ব্যবহার প্রচুর পরিমাণে বাড়াতে হবে। এবার বিকল্প শক্তি বলতে কী বোঝায়, বিকল্প শক্তি অনেকগুলি আছে, যেমন ধরো সৌরশক্তি একটা বিকল্প শক্তি। সৌরশক্তি হচ্ছে কি, সূর্যের যে প্রচুর এনার্জি আছে সেই এনার্জিকে ব্যবহারের মাধ্যমে তোমার উন্নয়নকে কাজে লাগানো, উন্নয়ন করা। সূর্যের শক্তিকে ব্যবহার করে আমরা কারেন্ট তৈরি করি, সেই কারেন্টে যদি বাড়িতে ছাদে সোলার প্যানেল বসানো হয় তাহলে প্রচুর এনার্জি পাওয়া যাবে, সেই এনার্জিতে বাড়ির অনেক উন্নয়ন হবে, বাড়ির কাজে ব্যবহার করা যাবে। তাহলে সৌরশক্তি। তারপর হচ্ছে বায়ুশক্তি, মানে বাতাসের যে গতিবেগ আছে সেই বাতাসের গতিবেগকে কাজে লাগিয়ে তোমার কারেন্ট তৈরি করে সেটাকেও ব্যবহার করা যেতে পারে। এখানে একটা 1 নম্বরে কোশ্চেন দেয় যে বায়ুশক্তি বা বায়ুশক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করতে গেলে বাতাসের মিনিমাম গতিবেগ কত হতে হবে, 15 কিমি পার আওয়ার, অর্থাৎ 1 ঘন্টায় 15 কিমি যেতে হবে। তারপরে হচ্ছে জোয়ার ভাটার শক্তি। জোয়ার ভাটা তো আর বলার কিছু নেই, যে জোয়ার ভাটা অর্থাৎ জলশক্তিকে আর কি, জলবিদ্যুৎ যে উৎপাদন করা হয় সেটা বলা হচ্ছে তাপ শক্তি বা জিওথার্মাল এনার্জি, অর্থাৎ মাটির তলায় যে শক্তি সঞ্চিত আছে সেই শক্তিকে ব্যবহার করে, সেটা হচ্ছে জিওথার্মাল এনার্জি বা ভূতাপ শক্তি। তারপরে হচ্ছে তোমার বায়োগ্যাস শক্তি। বায়োগ্যাস শক্তিটা কী জিনিস, সেটা হচ্ছে তোমার গৃহস্থ বা বাড়ির জিনিস, বিভিন্ন বায়ো জিনিস, তারপরে হচ্ছে তোমার শিল্পের কলকারখানার বিভিন্ন জৈব পদার্থ, তাদেরকে হচ্ছে ডাইজেস্টারে নিয়ে বিভিন্ন মিথোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে, মিথোজেনিক ব্যাকটেরিয়া বলতে কী বোঝায়, যে সমস্ত ব্যাকটেরিয়া বায়ুনিরুদ্ধ অবস্থায় বিভিন্ন জীবজ পদার্থের পচন ঘটিয়ে মিথেন উৎপন্ন করে তাদের বলা হয় মিথোজেনিক ব্যাকটেরিয়া। সেইটা থেকে যে এনার্জি পাওয়া যায় তাকে বলা হচ্ছে বায়োগ্যাস। তাহলে বায়োগ্যাসের মূল উপাদান কি, বায়োগ্যাসের মূল উপাদান হচ্ছে মিথেন। এটা কোশ্চেন দেয় যে বায়োগ্যাসের মূল উপাদান কি, মিথেন। আর মিথোজেনিক ব্যাকটেরিয়া বলতে কি বোঝায় সেটা কোশ্চেন দেয়। তারপরে তোমার বায়োফুয়েলটা কী জিনিস, কার্বন ঘটিত বিভিন্ন জৈব পদার্থের ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজনের মাধ্যমে যে শক্তি পাওয়া যায় তাকে বলা হচ্ছে বায়োফুয়েল। বায়োফুয়েলের উদাহরণ কী হবে, তোমার বায়োডিজেল, বায়ো ইথানল, বায়ো ইথার, এগুলো সব হচ্ছে বায়োফুয়েলের উদাহরণ। আবার হচ্ছে CBM অর্থাৎ কোল বেড মিথেন বা কয়লা খনির মিথেন বলা হয়। কয়লা খনির মিথেনে তোমার প্রধান হচ্ছে মিথেন ছাড়াও তোমার CO2, N2, প্রোপেন, এটা বিভিন্ন গ্যাস থাকে কয়লা খনির মিথেন ছাড়াও এই সমস্ত গ্যাসগুলো থাকে। আর এখানে কোনো বিষাক্ত H2S গ্যাস না থাকার জন্য কয়লা খনির মিথেনকে সুইট গ্যাস বলা হয়, সুইট গ্যাস বলে। তাহলে এখানে কোশ্চেন আসে যে CBM এর পুরো কথা দেয়, কয়লা খনির মিথেনে মূল উপাদান কি, তাহলে মূল উপাদান হচ্ছে মিথেন, নামেতেই বুঝতে পারছো। এখানে মিথেন ছাড়া আর কী থাকে সেটাও কোশ্চেন দেয়। আবার CBMকে সুইট গ্যাস কেন বলা হয়, তাহলে সেটা বলে দিলাম। এখানে বিষাক্ত H2S গ্যাস না থাকার জন্য একে সুইট গ্যাস বলা হয়। এবার হচ্ছে মিথেন হাইড্রেট এর ফর্মুলাটা অনেক সময় লিখতে বলে। মিথেন হাইড্রেট হচ্ছে 4CH4 23 ওয়াটার, এটা হচ্ছে মিথেন হাইড্রেটের ফর্মুলা। একে বলা হয় আগুনে বরফ বা ফায়ার আইস বা এরকম দেয় যে আগুনে বরফের সংকেতটি লেখো।